নমস্কার বন্ধুরা, গপ্পসপ্পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভৌতিক অলৌকিক বিষয় দুটোই একই সূত্রে গাঁথা। দুটোকেই সাধারণ বুদ্ধিতে বোঝা যায় না, বোঝানোও যায় না। একই সঙ্গে এরা হলো আমাদের বড় কৌতূহলের জায়গা। কেউ ভূতে বিশ্বাস করেন, কেউ বা করেন না। তবে ভূতের উপস্থিতি মানেই একটা গা ছমছমে ভাব, একটা শিহরণ জাগানো অনুভূতি। আজ যে গল্পটি আপনাদের শোনাবো তা মূলত একটি অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে লেখা। রচনায় কৌশিক চট্টোপাধ্যায়, গল্প পাঠ এবং সাউন্ড এডিটিং এ টিম স্ক্যাটার থটস। ভৌতিক কিংবা অলৌকিক গল্প মানেই ভয়ঙ্কর সব সাউন্ড এফেক্ট। ঠিক এই কারণেই সকলকে হেডফোনে গল্পটি শুনতে অনুরোধ করছি। শুরু করছি আজকের গল্প, আদিম আতঙ্ক। কালো আকাশটার দিকে জানালার গড়াদের ফাঁক দিয়ে এক দৃষ্টে তাকিয়েছিল ব্রেমার। তারা ঝলমলে আকাশ যেন হাতছানি দিচ্ছে, এক অনির্বচনীয় মুক্তির আনন্দ। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর এক অপার্থিব নৈঃশব্দতা গ্রাস করে নেয় গোটা অঞ্চল। বিশেষত সূর্যাস্ত হওয়ার পরেই অন্ধকার যেন ছুপ করে নেমে আসে মেঘের ঢাকনা খুলে ক্যাপোস আর রেমন গাছের ফাঁক দিয়ে। কারাগারের পাথর মেঝেতে প্রহরীদের টহল আর ভারী বুটের শব্দ অন্ধকার নামার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কমতে থাকে। এক বিষণ্ণতাও যেন গ্রাস করে। আবার একটা অন্ধকার রাত্রি, কালো, বড় কালো সে অন্ধকার। আজকাল প্রেমাত্মের অন্ধকারে ভয় করে। অন্ধকার নির্জনে বিপন্নতা আরো বেশি। পাশের সেলে দুদিন আগেই একজন আত্মহত্যা করেছে। প্রশাসন নির্বিকার। অন্ধকার জগতের কেউ চলে গেলে কারোরই কিছু যায় আসে না। পাহারা এরপরেও বিশেষ জোরদার হয়নি। ম্যাকের দিকে তাকালো ব্রেমার। ব্রায়ান ব্রেমার। প্রায় 2 বছর এই এক সেলে বন্দি 3 জন। তৃতীয় সঙ্গী অপেক্ষাকৃত মানসিকভাবে দুর্বল, যে এখনো শুয়ে আছে চুপ করে, সেই মাইক কার্টার। মাইক বিড়বিড় করতে থাকে নিজের মনেই। 3 জনের ডাকাতি করার সময় সামান্য একটা ভুলের জন্য খেসারত দিতে হচ্ছে আজও। সাধে 3 জনের যাত্রা খারাপ বলে? এছাড়া করারও কিছু ছিল না। রোজারিও তো ফুসফুসের ক্যান্সারে টিকিট কেটেছে আগেই। কাজেই এখন 3 জনের দল, হারাধনের 3 ছেলে। মানাউস শহরের বেশ নির্জন স্থানে অ্যান্টনিও ত্রিনিদাদ, এক ভয়ঙ্কর জেলখানা। দাগি আসামিদের পাঠানো হয় এখানেই। ব্রেমার, ম্যাক আর কার্টার তো দাগি আসামি হিসেবে আইন স্বীকৃত। 12 জেল খাটার অভিজ্ঞতা হয়ে গেছে এর মধ্যেই। ব্রেমার জানে রাতের মধ্যম প্রহরে পাহারায় শৈথিল্য আসে। তখন পাহারাদারের দায়িত্ব পরিবর্তন হয়। গত 1 মাস ধরে বহু কষ্টে সংগ্রহ করা দুফালা ধারালো ছুরি দিয়ে জানালার গড়া দালগা করার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তা ফলপ্রসূ করা আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। শক্ত দড়িও জোগাড় করা গেছে, আর সঙ্গে টর্চ। পয়সা দিলে সবই পাওয়া যায়। পাহারাদাররাও তো মানুষ, মানুষের লোভ থাকবে না এটাও সম্ভব। ম্যাক শিকারী বিড়ালের মতো ধূর্ত, আবেগহীন এবং নৃশংস। অপ্রয়োজনেও বহুবার হত্যা করেছে নিরীহ মানুষদের। কার্টারের বৈরাগ্য এসেছে মনে হচ্ছে। বারবার বলছে আর অপরাধ জগতে থাকবে না। একবার বাইরে বেরোতে পারলে নীল আকাশের নিচে বাকি জীবন শান্তিতে কাটাবে। এইসব হ্যাপা আর নয়। ছুঁচলো ইঁদুর মুখ ম্যাক ঠান্ডা ভাবলেশীন চোখ নিয়ে কার্টারকে অনেকক্ষণ দেখছিল। ওরে ভাই, অত সহজ নয়। অন্ধকারে ঢোকা সহজ, বার হওয়া কঠিন।
জানিস না দরজা ভেতরে খোলে একবারই। বিশ্রীভাবে হাসতে হাসতে একদলা থুতু ছুড়ে দিল প্রায় অন্ধকার সেলের এক কোণে। ম্যাক দার্শনিক উক্তি ছুড়ে দিল। কার্টার কিছু বলল না। হাবে ভাবে বোঝা যাচ্ছে সে ভীষণ বিরক্ত। রাস্তা ভাবতে হয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে সরু পথ ধরে পালাতে হবে ভাবছিল ব্রেমার, যদিও রাতে বাইরে থেকে সন্ধ্যের পর একটা বিশ্রী হাওয়া দেয়। শনশন করে হাওয়ার আওয়াজ আসছে। ব্রোমেলিয়ার এক অদ্ভুত গন্ধ ভেসে আসছে। অ্যামাজোনাস প্রদেশে এই জেল থেকে পালানো, অন্ধকার অ্যামাজন রেইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে পালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। উত্তর পূর্ব ব্রাজিলের এখানে নাতিশীতোষ্ণ আবহাওয়া। মানাউস শহরে শুধু কোনো ক্রমে পৌঁছতে হবে। তারপর আর পায় কে? রাস্তায় একটা গাড়ি ছিনতাই করে পালানো খুবই সহজ ব্যাপার। দক্ষিণ দিকের জঙ্গলের রাস্তা বিপদসংকুল হলেও পালানোর রাস্তা ওইটাই। প্রহরীরা ওই রাস্তা ধরবে না। ভাববে উত্তর পূর্বের সড়ক পথে পালিয়েছে 3 দাগি আসামি। রিও নিগ্রো আর সলিমস নদী থেকে যাওয়া যাবে না। ওখানে কিছু একটা আছে। বহু লোক নিরুদ্দেশ হয়েছে, তাদের আর সন্ধান পাওয়া যায়নি। কানাঘুষোয় শোনা যায় ওই পথে যারা গেছে তাদের আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। ব্রেমারদের কিছু করার নেই। জঙ্গলের পথ ধরেই পালাতে হবে। শীষের আওয়াজে হঠাৎ তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল ব্রেমারের। যা, কখন চোখ ধরে এসেছিল অজান্তেই। ম্যাক সদা সতর্ক। হ্যাঁ, মাহেন্দ্রক্ষণ উপস্থিত। একটা পাথরের টুকরো দরজার বাইরের পাথরের চাতালে ছুঁড়ে দিল ব্রেমার। নিস্তব্ধতা ভঙ্গ হল শব্দে। না, কারোরই আওয়াজ পাওয়া যাচ্ছে না। প্রহরীরাও এলো না কেউ। যাক, নিশ্চিন্ত। ছিলাছেঁড়া ধনুকের মতো রিজু দেহটা টান টান করে আড়মোড়া ভাঙছে ম্যাক। কার্টার মোটাসোটা মানুষ। মানবস্তম্ভের গোড়া হিসেবে তাকেই ব্যবহার করা হবে। কার্টারের পিঠের ওপর চড়ে বসল ব্রেমার। শারীরিক কসরত করে টিকটিকির মতো পাথরের দেওয়াল ধরার চেষ্টা করছে। জানালাটা ধরতে পারলেই হলো। এভাবেই তো জানালার গরাদ প্রতি রাতে আলগা করেছে মাসাধিক কাল ধরে। পরিশ্রমে আর অ্যাড্রিনালিন ক্ষরণে গরম লাগছে ব্রেমারের। একটু হাঁপ ধরেছে যেন। নিচের গরাদটা ধরে ব্রেমার শূন্যে দুবার পাক খেল দক্ষ জিমন্যাস্টের মতো। শরীরটায় মরচে পড়েছে। আগের মতো এখন আর নেই তার শরীরটা। আস্তে আস্তে লোহার গরাদটা টান দিতেই খুলে এলো। আহ, মুক্তি! এর স্বাদই আলাদা। নিচের গরাদটার সঙ্গে দড়ির মধ্যের অংশটা একটা নট দিয়ে দিতে হবে। দুদিকেই ঝুলবে দড়ি। নামার পর বিশেষ কায়দায় টান দিলেই খুলে যাবে নট। একমাত্র চিন্তা কার্টারের ওজন। দড়িটা আর গরাদটা রাখতে পারবে তো? হ্যাঁ, নট বাঁধা শেষ। ব্রেমার এখন শেষবার সঙ্গী দুজনের দিকে চাইল বাইরে বের হওয়ার আগে। দড়ি ধরে আস্তে আস্তে টিকটিকির মতো বাইরে নেমে যাচ্ছে ব্রেমার। হ্যাঁ, পেরেছে। সেলের বাইরে আসতে সে পেরেছে। কার্টারকে বের হতে বেগ পেতে হলো বিস্তর। যদিও অঘটন ঘটেনি ঈশ্বরের পরম কৃপা। ম্যাকও বের হয়ে এসেছে গবাক্ষ পথে। সবাই সতর্ক। এবার টান মারতেই নটটা খুলে এলো। ব্রেমার দড়ি ভাঁজ করছে। ম্যাক শুধু বলল, এই লোহার গরাদটা ফেলো না, দরকার হতে পারে। কার্টার মাথা নাড়ল। পাগল নাকি? এই লোহার গরাদটাই তো এখন ব্লান্ট ইনস্ট্রুমেন্ট। চুপি ইশারে এগিয়ে চলল 3 জন মূল ফটকের দিকে। হ্যাঁ, রাত প্রহরায় থাকা মূল তাররক্ষী
এখন ফোন আলাপে ব্যস্ত। বান্ধবীর সঙ্গে নাকি এত রাতে, কে জানে। ম্যাক শিকারী বিড়ালের মতো এগিয়ে চলেছে। একটা আর্ত চিৎকার করারও সময় দেবে না ম্যাক, এটা ব্রেমারও জানে। লুটিয়ে পড়েছে তার রক্ষী। মাথার পেছনে লোহার গরাদের টুকরোর অতর্কিত আঘাত যথেষ্ট জোরেই মেরেছে ম্যাক। চটচটে লাল রক্তে পাথরের মেঝে ভাসছে। ব্রেমার প্রহরীর পকেটে হাত দিল। হ্যাঁ, পেয়ে গেছে চাবির গোছা, প্রধান ফাটকের চাবি। ক্ষিপ্র গতিতে ব্রেমার তালাটা খুলে ফেলল। বাইরে বের হয়ে তিনজনই স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ পূর্ণিমা, চন্দ্রালোকিত চরাচর। ব্রেমারের হাতে টর্চ আর লোহার গরাদটা, যাতে এখনো হতভাগ্য নৈশ প্রহরীর রক্ত লেগে আছে। ম্যাক ছুরি হাতে আসছে ব্রেমারের পিছনে। সবার শেষে ব্যাঙের মতো থপথপ করে চলেছে কার্টার। ঝোপঝাড় পেরিয়ে এগিয়ে চলেছে তিন মূর্তি। লাফিয়ে লাফিয়ে পার হয়ে যাচ্ছে উঁচু উঁচু টিলা। মুক্তির আনন্দ বোধহয় একেই বলে। কোনো কিছুতেই কোনো পরোয়া নেই। হাওয়াটা আবার শুরু হয়েছে। অন্তত ঘন্টা তিনেক হাঁটতে হবে। নদীর ধারে রাস্তাটা ধরলে ছোট হতো, কিন্তু কার্টারের আবার বেশি ভয়। ও রাস্তা সে ধরবে না কিছুতেই। তা এত মৃত্যু ভয় নিয়ে অন্ধকার জগতে এলে কেন বাবা? সকৌতুক প্রশ্ন ছুড়ে দিল ব্রেমার। কার্টার চুপ। কি যে হয়েছে কার্টারের কে জানে। রহস্যময় জঙ্গল এক বিভীষিকা। দিনেও ঢোকে না সূর্যের আলো, আর এখন তো রাত্রি। ভ্যাম্পায়ার ব্যাট আর ট্যারেন্টুলা মাকড়সা যে কোনো সময় প্রাণঘাতী হতে পারে। ব্ল্যাক পান্থার, জ্যাগুয়ার বা অ্যানাকোন্ডার দেখা পেলে তো আর কথাই নেই। একেবারে সাক্ষাৎ মৃত্যু দর্শন। ম্যাজিক ট্রিগুলো অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে। ব্রেমার হঠাৎ দাঁড়িয়ে পড়ল। একটা কিছু বুক খসতে যাচ্ছে। ঘসঘস ঘসঘস আওয়াজ হচ্ছে। ম্যাজিক ট্রিগুলো থেকে অদ্ভুত একটা গন্ধ বের হয়। সারা বন সুবাসিত সেই গন্ধে। মাথা ধরে যায় ব্রেমারের। ব্রেমার হঠাৎ থমকে গেল। চিন্তা আসছে মনে। পথ ভুল করেছে কি সে? না, তা তো হওয়ার কথা নয়। ঠিক রাস্তাই তো ধরেছে সে। তবে নদীর কুলুকুলু আওয়াজ শোনা যাচ্ছে যে। ঝপাত করে একটা কিছু জলে নামলো যেন। ব্ল্যাক কাইমন, অর্থাৎ কালো কুমির। মূর্তিমান বিভীষিকা এক। ম্যাকের চোখেও ভয়। কার্টার যেন মৃত বৎ, শুধু দুজনকে অনুসরণ করছে মোহাচ্ছন্ন হয়ে। প্রায় 1.5 ঘন্টা তো চলেছে বটেই। আর কয়েক ঘন্টা পরেই সূর্য উঠবে। এতটা রাস্তা চলে এলো, অথচ পথ ভুল। আশ্চর্য ব্যাপার। সুবিশাল শ্যামাওমা গাছের তলায় বসে আছে তিনজন। এই গাছকে অ্যামাজনের মা বলা হয়। তারা ঝলমল রাত। কালো আকাশটা যেন মাটির অনেক কাছে নেমে এসেছে। ম্যাজিক ট্রির ডালগুলোর পাশ থেকে খেজুর গাছের মতো পাতা বের হয়। এই পাতা দিয়ে অস্থায়ী ছাউনি করে এখানকার উপজাতিরা। ব্রেমার টর্চের আলো ফেলল। হ্যাঁ, সামনে অন্তত হাত 20 দূরে একটা অস্থায়ী ছাউনি। আচ্ছা, এক কাজ করলে হয় না? এইখানে একটু বিশ্রাম নিয়ে ভোর হলে জেলেদের মাছ ধরে যাওয়া যেতে পারে। ওরা তো সকালেই মাছ ধরতে বের হয়। কার্টারের কথাটা মনে ধরেছে ম্যাকেরও। ব্রেমার ভেবে দেখল প্রস্তাবটা মন্দ নয়। কার্টারের বুদ্ধি তিনজনের মধ্যে সব থেকে বেশি। তাছাড়া অনেকটা পথ চলে এসেছে। আবার যদি দিক ভুল হয়, আবার যে দিক ভুল হবে না তারই বা গ্যারেন্টি কোথায়?
সেই কোপাই জনগোষ্ঠীর ভাষা বলতে পারে ম্যাক। এই অস্থায়ী ছাউনির গঠন দেখে মনে হচ্ছে কাছে পিঠে কোনো গ্রাম আছে। কোনোভাবে পাকা রাস্তায় উঠতে পারলেই হয়। হিচহাইক করে গাড়ি জোগাড় করে কাছের কোনো শহরে পৌঁছতে পারলেই হয়। গোফদারির জঙ্গল আর পোশাক ছাড়লেই তিনজনকে আর চিনবে কে? রিও নিগ্রো নদীর জলের আওয়াজ শোনা যাচ্ছে। একটা পেঁচা বসে আছে শ্যামাওমা গাছের ডালে। অস্থায়ী ছাউনির ভিতর খুব একটা নোংরা কিছু নেই। শুকনো কিছু পাতা স্তূপ হয়ে রয়েছে। টর্চের আলো জেলে ব্রেমার লোহার গড়াতটা দিয়ে পাতা সরাচ্ছিল। আরে এ কি? টর্চের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে একটা দাগ, কিন্তু মাটির ওপর কালচে দাগটা কিসের? রক্তের দাগ শুকিয়ে আছে মনে হচ্ছে না? তবে কি জাগুয়ার বা অ্যানাকোন্ডা কিছু শিকার ধরেছিল? ষষ্ঠ ইন্দ্রিয় বলছে যেন কিছু বিপদের সম্ভাবনা। না, জায়গাটা নিরাপদ বলে মনে হচ্ছে না। ম্যাক, এখানে থাকা মনে হয় ঠিক হচ্ছে না। গাছটাও কাছে, এসব গাছে কোনো বিপদ থাকতে পারে। আমার মনে হয় হাঁটা শুরু করা যাক। এমনি ক্লান্ত শরীর, যদি ঘুমিয়ে পড়ি তাহলে অতর্কিতে মৃত্যু হানা দিতে পারে বলে উঠল ব্রেমার। ম্যাক হেসে উঠল। আরে কবে কে শিকার করেছে তার রক্তের দাগ দেখে ভয় পাচ্ছ? তোমার তো দেখছি কাটারের রোগ ধরেছে। কাটার এতক্ষণ চুপ করেছিল। না ম্যাক, ব্রেমার ঠিকই বলছে। আমাদের মনে হয় যাত্রা শুরু করা উচিত। এখানে থাকাটা হটকারিতা হয়ে যাবে। তাছাড়া লোকালয়ে পৌঁছে আর্থার বুড়োকে ফোন করতে হবে। আমাদের যা কিছু টাকা পয়সা গচ্ছিত আছে, বুড়োর কাছে তা নিয়েই আমাদের পোশাক কিনতে হবে। তাছাড়া আরও কিছু কেনার প্রয়োজন আছে। তারপর অস্ত্রও নেই আমাদের কারোর কাছে। কাটারের কথা শুনে আবার বিশ্রীভাবে হেসে উঠল ম্যাক। নিরস্ত্র কে বলল? আমি বোকা নাকি? এই দেখো, প্রহরীর কাছ থেকে রিভলভারটা নিয়ে এসেছি। তোমাদের মতো বুদ্ধি থাকলেই হয়েছে আর কি। ম্যাক রিভলভারটা তুলে ধরল কার্টারের নাকের ডগায়। যাক, কাজ হয়েছে। কার্টার আর ব্রেমারের মুখে হাসি ফুটে উঠেছে, চওড়া হাসি। যাক, অন্তত একটা অস্ত্র আছে আর 6টা গুলি। এরপর ম্যাক হঠাৎই একটা কাণ্ড করে বসল, যার কোনো কার্যকারণ ছিল না। শ্যামাওমা গাছের ডালে পেঁচাটার দিকে তাক করে রিভলভারটা থেকে গুলি ছুড়ল হঠাৎ। সেই শব্দে নির্জন বনভূমির যেন ঘুম ভেঙে উঠল। টুক্যান আর একজোড়া স্কারলেট ম্যাকাও যেন টানা ছটফট করে উড়ে গেল। হঠাৎ কাটার চিৎকার করে উঠল, ভূমিকম্প! ভূমিকম্প! হ্যাঁ, বিশ্রীভাবে মাটিটা কাঁপছে আর টারবাইন চলার মতো একটা আওয়াজ। শব্দটা বাড়ছে আস্তে আস্তে। সারা জঙ্গলের নৈশব্দ ভঙ্গ হয়েছে। বিশ্রী ঘরঘরে আওয়াজ, একটা বিশ্রী আষ্টে গন্ধ এখন টের পাচ্ছে 3 জন। ব্রেমার টর্চ জ্বালালো। তারপর যে দৃশ্যটা দেখলো তার জন্য কেউই প্রস্তুত ছিল না। মাটি সরে যাচ্ছে দ্রুত। গভীর ফাটল দেখা যাচ্ছে ছাউনির মাটিতে। চারপাশে যেন স্রোতের মতো উথাল পাথাল হচ্ছে। গাছগুলো যেন ঝড়ের সময় যেমন হয় তেমন করে মাথা দোলাচ্ছে। অস্থায়ী ছাউনির মধ্যে যেন এক ভয়ঙ্কর শয়তান জেগে উঠছে। এক ঘুমন্ত দৈত্যের মনে হচ্ছে যেন আস্তে আস্তে ঘুম ভাঙছে। মাটির ফাটল থেকে যে জিনিসটা উঠে আসছে তা 3 জনের কাছে দুঃস্বপ্নের অতীত। প্রকাণ্ড সবুজ রঙের এক বিশাল সাপের মতো দেহ, বিশাল মুখব্যাধান করে বুঝিয়ে দিচ্ছে করাল দর্শন বিভীষিকা। এ আবার কি প্রাণী? আদিম প্রাগৈতিহাসিক নাকি নাকি মহাজাগতিক কোনো বিস্ময়?
প্রাণীটার বিশাল মুখগহ্বর থেকে টারবাইনের মতো আওয়াজ আসছে, আর যেন দূষিত ঝাঁঝালো গরম হাওয়া তীব্র আকর্ষণ করছে কার্টারকে। কার্টারের পা আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে সেই বিকট আকার মুখগহ্বর। কার্টার তলিয়ে যাচ্ছে যেন চোরা বালির মধ্যে। আর তো চিৎকার করে উঠল কার্টার। আস্তে আস্তে টেনে নিচ্ছে প্রাণীটা মাটির মধ্যে কার্টারের বিশাল শরীর। কার্টার ছটফট করছে প্রাণপণে, পারছে না। ভয়ে থরথর করছে ম্যাকের হাত। এ কি প্রাণী? এ তো অ্যানাকোন্ডা নয়, আদিম এক বিভীষিকা। ম্যাকের রিভলভার গর্জন করে উঠল। প্রাণীটার গায়ে গুলি লেগেছে। সবুজ জেলির মতো থকথকে কিছু একটা ছিটকে উঠেছে। প্রাণীটার কিছুই হয়নি। অঙ্গারের মতো চোখটা যেন চলে উঠল শুধু, আর সেই টারবাইনের মতো আওয়াজ আরো বাড়ছে, সঙ্গে কড়মড় করে হাড় চিবোনোর আওয়াজ। কার্টারের শুধু মাথাটা দেখা যাচ্ছে, রক্ত আর লালায় মাখামাখি। সরু করাতের মতো দাঁত টর্চের আলোয় চকচক করছে। সারা জঙ্গলের মধ্যে যেন একটা ভূমিকম্প শুরু হচ্ছে। অজস্র ফাটল দেখা যাচ্ছে তার মধ্যে থেকে। উঠে আসছে একই রকম আদিম বিভীষিকা। ব্রেমার দৌড়চ্ছে প্রাণ ভয়ে, আর কোনো দিকে দেখার সময় তার নেই। বুঝতে পারছে না ম্যাক কি করছে, কি অবস্থায় আছে। শুধু গুলির আওয়াজ আর আর্ত চিৎকার শুনে ব্রেমার বুঝল আদিম আতঙ্কের পরবর্তী শিকার হলো ম্যাক। কতক্ষণ এভাবে দিকবিদিক জ্ঞান শূন্য অবস্থায় ছুটেছে ব্রেমার সে নিজেও জানে না। এক সময় তার চোখে অন্ধকার নামে, টোটাল ব্ল্যাক আউট। চোখে জলের ছিটেতে ঘুম ভাঙে ব্রেমারের। মুখের ওপর একটা অচেনা মুখ। এক উপজাতির গোষ্ঠী সর্দার উৎসুক নয়নে তাকিয়ে আছে তার দিকে। জামা কাপড় শতচ্ছিন্ন ব্রেমারের, হাত পায়ে অজস্র ক্ষত। শুধু বিড়বিড় করে বলে, প্যানিকো প্যানিকো প্রিমিটিভো, প্যানিকো প্রিমিটিভো, যার বাংলা অর্থ আদিম বিভীষিকা। ক্লান্ত অবসন্ন অবস্থায় উঠতে গিয়ে ব্রেমার বোঝে তার ওঠার শক্তি নেই, মাথাটা ঘুরছে তার। বৃদ্ধ দলপতি একটা পাত্রে কিছু তরল জাতীয় খাবার এগিয়ে দেন। গলাটা জ্বলে গেল, কিন্তু শরীরে একটা চনমনে ভাব আসছে। তারপর ব্রেমার উঠে বসে, বলতে থাকে সব কথা। ব্রেমার সভ্য জগতে ফিরতে পেরেছে। আর্থার বুড়োর কাছে সঞ্চিত টাকা পাওয়া গেছে, যদিও এই টাকা এখন তিনজনের নয়। দুই ভাগীদার পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, যেন ভূগর্ভের কালো অন্ধকারে মিশে গেছে তাদের দেহ। কোনোদিন এই নামের কোনো মানুষের যেন অস্তিত্বই ছিল না। সময়ের কাঁটা ঘুরে চলে। কালো অন্ধকার অতীত ভুলে নতুনভাবে জীবন শুরু করেছে ব্রেমার। ব্রেমার এখন প্রায় বৃদ্ধ। একটা ফার্ম হাউস করেছে, তার মোটামুটি ভালোভাবেই চলে যায়। শুধু চন্দ্রালোকিত জ্যোৎস্না এলে নিজের ফার্ম হাউসের দক্ষিণ দিকের লম্বা ঝাঁকড়া মাথার পাসিফ্লোরা গাছগুলোকে দেখে মনে হয় আবার মাটিতে ফাটল দেখা দেবে। টারবাইনের সেই আওয়াজ আজও তার কানে ভাসে। কার্টার আর ম্যাকের অন্তিম আর্তনাদ আর সেই ভয়ানক আদিম আতঙ্ক সারা জীবনেও কি ভোলা সম্ভব? সেই করাল দর্শন বিভীষিকা যেন পিছন ছাড়বে না বাকিটা জীবন। সেই ভয়ের স্মৃতি, প্যানিকো প্রিমিটিভো, আজও মনে আসে ব্রেমারের। সারা শরীর কাঁপতে থাকে ভয়ে। চন্দ্রালোকিত রাতগুলো আজও বিভীষিকা ব্রেমারের কাছে। মাঝরাতে ঘুম ভেঙে যায় দুঃস্বপ্নে। নাকে ভেসে আসে তীব্র আষ্টে গন্ধ। ব্রেমার বিছানায় উঠে বসে।
ভয়াবহ দুঃস্বপ্ন যেন সারা শরীরে আতঙ্কের হিম স্রোত নিয়ে আসে। শুনছিলেন লেখক কৌশিক চট্টোপাধ্যায় রচিত অলৌকিক গল্প আদিম আতঙ্ক। আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গপ্পসপ্পর তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।